বনলতাকে জব্দ করে অনুভবের কাছে গিয়ে অনুভবকে সুস্থ করে তুলল লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আইসিইউর বাইরে থেকে দেখতে থাকে নিজের ছেলেকে স্ত্রী, আর ভাবে অনুভবের জীবনটা ঠিক কতটা খারাপ হয়ে গেছে শুধুমাত্র এই বনলতার জন্য। বিয়ের দিন সে যদি এই কাজটা না করতো তাহলে হয়তো অনুভবের জীবনটা অন্যরকমের হতে পারত। এমনটাই ভাবতে থাকে স্ত্রী, আর খুবই কষ্ট পেতে থাকে। তখনই শর্মিলা বলে, ছোট, তুই যদি এইভাবে কান্নাকাটি করিস তাহলে কি করে হবে বলতো? আমি জানি যে আজকে কৃষ্ণকে এই অবস্থায় দেখে তোর মনটা একদমই ভালো নেই, কিন্তু কি করবি বল? বিপদ তো আর বলে কয়ে আসে না। বিপদ এসেছিল, বিপদ কেটেও যাবে। আমাদের কৃষ্ণ সুস্থ হয়ে ঠিকই বাড়ি ফিরে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। স্ত্রী তখন বলে, আমি ভাবতে পারছি না যে আমার ছেলেটার ঠিক কী অবস্থা হয়েছে, ওকে নাকি আমাকে এইভাবে দেখতে হচ্ছে। তখনই জেঠিমণি বলে, ঠিক আমাদের কৃষ্ণ সুস্থ হয়ে যাবে, আরও একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এর মাঝখানে বনলতা বলে, আমি জানি অনুভব যে তোমার এই অবস্থার জন্য ওই লাজুই দায়ী। লাজুর জন্যই তোমার এই অবস্থা হয়েছে। তুমি একবার সুস্থ হয়ে ওঠো, আমি ঠিক তোমার মন জয় করার চেষ্টা আবারও করব। আর এইবার তুমি আমাকে ভালো না বেসে পারবেই না। এমনটাই ভাবছিল বনলতা। এর মাঝখানেই ঠাম্মিকে নিয়ে আসা হয়েছে হসপিটালে। অনু ঠাম্মিকে নিয়ে যায় অনুভবের সাথে দেখা করাতে। হসপিটালের বেডে শুয়ে তখনও রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল অনুভব। আর নিজের নাতিকে এই অবস্থায় দেখে ঠাম্মি আর নিজের চোখের জল ধরে রাখতে পারে না, কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই নার্স বলে, দেখুন, এখানে এইভাবে কান্নাকাটি করবেন না, প্লিজ বোঝার চেষ্টা করুন। তখনই অনু ঠাম্মিকে নিয়ে চলে যায় বাইরে। এরপরে কৃষ্ণ জন্য খুবই কান্নাকাটি করে। বলরাম বলে, ঠাম্মি, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো? একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই বনলতা বলে, আমি এখানেই আছি, তোমরা বরং যাও, গিয়ে বিশ্রাম করো। কিন্তু স্ত্রী বলে, তোমাকে এখানে থাকতে হবে না। এমনিতেও আমার ছেলে সুস্থ হয়ে গেলে তোমার মুখও দেখতে চাইবে না, চায়ও না, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারি। তোমার আর ওর সাথে সংসার করা হবে না। ঠিক সেই মুহূর্তেই বনলতা বলে, এসব তুমি কি বলছো আন্টি? এ সমস্ত কথা বলো না, এগুলো শুনতে একদমই ভালো লাগে না। স্ত্রী তখন বলে, আমি কোনো কিছু ভুল বলিনি, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। তুমি আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছো, অনেক কষ্ট দিয়েছো ওকে। বিয়ের দিন থেকে শুরু করে ওকে হ্যারাসমেন্ট করেছো, আর এখন এসেছো বড় বড় কথা বলতে। তার মধ্যেই নার্স চলে এসেছে বাইরে, আর নার্সকে দেখার পর কৃষ্ণর কি অবস্থা স্ত্রী জানতে চায়। নার্স তখন বলে, দেখুন, আপনাদের ছেলের অবস্থা আগে যেমন ছিল এখনও তেমন আছে, তবে হ্যাঁ, একটা বার জ্ঞান ফিরেছিল। আর এটা শোনার পর খুবই খুশি হয়ে যায় স্ত্রী, আর বলে, তাই ও কি করছে এখন? কিন্তু নার্স বলে, একবারই জ্ঞান ফিরেছিল, এখন উনি আবারও বিশ্রাম নিচ্ছেন। জানি না, তবে এখনও রিস্ক আছে, ডাক্তারবাবুরা তার সেটাই তো বলল। এখন দেখা যাক কত তাড়াতাড়ি আপনাদের বাড়ির ছেলে সুস্থ হতে পারে। তখনই স্ত্রী বলে, আচ্ছা, ও কি আর কিছু করেছে বলুন না, ও সুস্থ হয়ে যাবে তো? নার্স তখন একটা কথা বারবারই বলে, ডাক্তারবাবুদেরকে জিজ্ঞেস করবেন, ওনারাই সব থেকে ভালো বলতে পারবেন। এরপর জিজ্ঞেস করে নার্স, আচ্ছা লাজুকে, আপনাদের মধ্যে লাজুকে আছে? এটা শোনার পর বনলতা বলে, কেন, লাজুর খোঁজ কেন করছেন? আচ্ছা, ও কি হসপিটালে ফোন করেছিল? ও কি জেনে গেছে অনুভবের অ্যাক্সিডেন্টের কথা? তখনই নার্স বলেন, না না, আসলে পেশেন্টের যখন জ্ঞান ফিরেছিল পেশেন্ট লাজুর নামে বারবার করে ডাকছিল লাজুকে। এটা শোনার পরেই বনলতা বলে, তুমি অসুস্থ রয়েছ আর এখনও সেই লাজু লাজু করে যাচ্ছ অনুভব, এটা তুমি ঠিক করলে না। স্ত্রী তখন বলে, লাজু? আমার ছেলে অসুস্থ অবস্থায় লাজুর নাম নিচ্ছে? শর্মিলা বলে, দেখ, ওর তো এখন হুঁশ নেই, তাই ও এখন লাজুর নামে নিচ্ছে। তুই এই বিষয়টাকে ধরে আর রাগারাগি করিস না। একটা কথা মাথায় রাখিস, আমাদের কৃষ্ণ কিন্তু এখন অসুস্থ। তখনই বনলতা বলে, লাজুর নাম নিচ্ছে ও? তোমরা ভাবতে পারছো আমি স্ত্রী হয়ে এই কথাটা শুনে কতটা কষ্ট পেয়েছি? তখন স্ত্রী বলে, তুমি স্ত্রী হলে কখনোই এই কাজটা করতে পারতে না। বিয়ের দিন তুমি যে কাজটা করেছো কৃষ্ণ সেটা ভুলতে পারেনি, তাই আজও সে কষ্ট পায়, আর ওর কষ্ট দেখলে সব থেকে বেশি কষ্ট আমার হতে থাকে। এর মধ্যেই বলরামকে দায়িত্ব দিয়ে যায় যে কোনোভাবেই যেন বনলতা ভেতরে না যায়। বনলতা বলে, এরকম কেন বলছো আন্টি? যদি অনুভবের জ্ঞান ফেরা মাত্রই আমাকে দেখতে চায়? তখন স্ত্রী বলে, কোনোদিনও চাইবে না, আর সেটা আমি খুব ভালো মতন জানি। তাই বলরামকে বলে যায়, যদি রাতে কোনো প্রয়োজন পড়ে
তুই যাবি, এই মেয়েটাকে কোনোভাবেই যেতে দিবি না। এই বলেই সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বনলতা ভাবে অনুভবের মাটা সব সময় আমাকে অপমান করতে থাকে, আমাকে অপমান না করলে যেন ওনার পেটের ভাত হজম হতে চায় না। এদিকে ঠাম্মি বাড়িতে গিয়ে কিঙ্কিনির কাছে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার নাতিকে যে আমি কখনো এইভাবে দেখব এ আমি কল্পনাই করতে পারিনি। ভগবানকে শুধু ডাকছি আমার কৃষ্ণ যেন একদম সুস্থ হয়ে যায়। কিঙ্কিনি বলে, ও ঠাম্মি তুমি চিন্তা করো না, দেখবে আমাদের অনুভব একদম সুস্থ হয়ে যাবে। এরপর ঠাম্মি বলে, আমাকে একটা ফোন করতে হবে, তাকে সবটা জানাতে হবে। এরপর কিঙ্কিনি বলে, কাকে জানাতে হবে ঠাম্মি? ঠাম্মি বলে, লাজুকে। তুমি জানো কিঙ্কিনি, আজকে হসপিটালে নার্স বলল আমাদের কৃষ্ণ যখন জ্ঞান ফিরেছে তখন নাকি ও শুধুমাত্র লাজুর নামে নিয়েছে। আমার বিশ্বাস লাজু হসপিটালে এসে একবার দেখা করলে আমাদের কৃষ্ণ অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এরপরে কিঙ্কিনি বলে, কিন্তু বাড়ির সবাই যদি জানতে পারে তাহলে তো একটা ঘোর অশান্তি হবে ঠাম্মি। ঠাম্মি তখন বলে, কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি সবটা সামলে নেওয়ার চেষ্টা করব। এদিকেই লাজুকে রাতের বেলায় ফোন করেছে ঠাম্মি আর বলে যে আমি একদমই ভালো নেই, বাড়ির কেউই ভালো নেই। লাজু জিজ্ঞেস করে, কি হয়েছে ঠাম্মি, সব ঠিক আছে তো? আমি তোমাদের খবর পাচ্ছি না, খুব চিন্তা হচ্ছিল। ঠাম্মি বলে, কৃষ্ণর একটা বড়সড় দুর্ঘটনা হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে। কালকে ওকে একটাবার দেখতে আসবি লাজু? লাজু বলে, কি বলছো ঠাম্মি, আমাকে কেউ যেন জানায়নি, নিশ্চয়ই যাব। তুমি এত বড় একটা খবর দিয়েছ আর আমি যাব না, তা কি হয় নাকি? এরপর যথারীতি সকাল হতেই লাজু তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয় আর ঠিক করে যে জিজ্ঞেস করবে তাকে একটা মিথ্যে কিছু বলে বেরিয়ে যাবে, কিন্তু সে যাবেই। এরপর যথারীতি সুদেবের ঘুম ভেঙে যায় আর বলে, কিরে লাজু, তুই এত সকাল সকাল কোথায় যাবি? লাজু বলে, আমার একটা স্পেশাল ক্লাস এসছে, আমাকে এখন যেতে হবে। এটা শোনার পরেই সুদেব যথারীতি বলে, তুই তো কালকেই এলি আর আজই চলে যাবি? কই, তুই তো কালকে স্পেশাল ক্লাসের কথা বলিসনি, তুই কোথাও যাবি না। যথারীতি লাজু শুনতে চায় না সুদেবের কথা। এরপর সুদেব নিজে সামলাতে না পেরে তার মাকে ডাকাডাকি শুরু করে। কমলা এসে বলে, কি হয়েছেটা কি? এ কি ছোট বৌমা, তুমি এখন কোথায় যাচ্ছ? তখন লাজু বলে, আমার একটা স্পেশাল ক্লাস আছে, আজকে সেই ক্লাসটা অ্যাটেন্ড করতেই হবে। কমলা বলে, কই কালকে তো বলনি আজকে বেরোবে? লাজু বলে, আমি তো কালকে রাতেই জানতে পারলাম, আর রাতের বেলা তোমাদেরকে কি জানাবো তাই আর জানাইনি। কিন্তু কমলা আর সুদেব কোনোভাবেই লাজুকে বেরোতে দেবে না বলে ঠিক করে। তবে লাজু বলে, এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলে আমি কি করতে পারি? এই বলেই বেরিয়ে যায়। সুদেব বলে, পারলাম না, আমি আজকেও লাজুকে আটকে রাখতে পারলাম না। তখনই কমলা অপদার্থ বলে সুদেবকে আবারও রীতিমতো কথা শোনাতে থাকে। সুদেব বলে, আমি যদি অপদার্থ হই তুমিও তো সেম, তুমিও তো লাজুকে আটকাতে পারলে না মা। এরপরই ভাবে টিচার দিদিকে ফোন করে কি বলবে লাজুর চলে যাওয়ার ব্যাপারটা, কিন্তু তাহলে তো বনলতা আবারও সুদেবকে কথা শোনাবে। তাই আর সুদেব সেই সাহস করে বনলতাকে জানাতে পারে না। এদিকে হসপিটালে চলে গেছে লাজু আর অনুভবের কাছাকাছি যায় আর অনুভবের হাতটা ধরে বলে, তুমি সুস্থ হয়ে যাবে আর কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। ঠিক সেই মুহূর্তেই চলে আসে বনলতা। বনলতা এসে সবটা দেখার পরেই ঠাস করে এক চড় মেরে দেয় লাজুকে, যা দেখার পর লাজু অবাক হয়ে যায়।